থুডারাম মুভিটি ২০২৫ সালে রিলিজ পাওয়া একটি ইন্ডিয়ান মালয়ালম ল্যাঙ্গুয়েজ ক্রাইম থ্রিলার মুভি। মুভিটি ডাইরেক্ট করেছেন থারুণ মূর্তি। মুভিটির আইএমডিবি রেটিং 7.7, রটেন টমেটোস 93% এবং 80% ভিউয়ার্স মুভিটি পছন্দ করেছেন। তাই আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা দেখি পুরাকায়ম নামের একটি ছোট গ্রামে ভূমিধসের কারণে মাটির নিচে অনেক মানুষ চাপা পড়ে যায়। রেস্কিউ টিম সেখানে পৌঁছে লোকজনকে উদ্ধার করা শুরু করে। অনেক মানুষ মারা যায়, আবার অনেকেই আহত হয়। এই সময় একজন লোক জিপে চিৎকার করতে থাকে। রেস্কিউ টিম তাকে বের করে আনে। তখন রেস্কিউ টিমের একজন সদস্য কিছু দেখে শকড হয়ে যায় এবং তার উচ্চপদস্থ অফিসারকে ডাকে। এরপর আমরা গল্পের প্রধান চরিত্র বেঞ্চকে দেখতে পাই। বেঞ্চ এবং কিছু লোক সাবরিমায়ম থেকে তার গ্রামে ফিরছে। বেঞ্চের কাছে একটি পুরনো অ্যাম্বাসিডর গাড়ি আছে। বাড়ি ফেরার পথে সে হোস্টেল থেকে তার ছেলে পাবিকেও নিয়ে আসে। রাস্তায় বেঞ্চের স্ত্রী ললিতা ফোন করে তাদের মেয়ের ব্যাপারে জানায়। মেয়ে ফোনে অনলাইন ক্লাসের বদলে কারোর সাথে কথা বলছে। বেঞ্চ বাড়ি এসে মেয়েকে বাথরুম থেকে বের করে জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলছিল। জবাবে তার মেয়ে উত্তর দেয় যে সে তার বন্ধুদের সাথে সাধারণ ফোন আলাপ করছিল। এরপর বেঞ্চ রোজকার কাজ শুরু করে। সে ট্যাক্সির মতো তার গাড়ি চালায়। একদিন সে দেখে তার ছেলে পাবি কোনায় বসে খাচ্ছে। বেঞ্চ কিছু বলে না, শুধু নিশ্চিত হতে চায়। পরের দিন বেঞ্চ দাড়ি কাটতে বসলে ললিতা রাগ করে, কারণ সে বেঞ্চের দাড়ি পছন্দ করে। একদিন বেঞ্চের মাস্টার তাকে ফোন করে খোঁজ খবর নেয়। অনেক বছর আগে বেঞ্চ একজন স্টান্টম্যান ছিল। অনেক চলচ্চিত্রে কাজ করেছে সে। মাস্টারের অনেক শিষ্য আছে। তিনি মাঝে মাঝে সবার খবর নেন। মাস্টারজি বেঞ্চকে তার সাথে দেখা করতে বলেন এবং বেঞ্চ তাকে জানায় যে সে এখন একটু ব্যস্ত, তবে সে অবশ্যই চেষ্টা করবে দেখা করার জন্য। এর মধ্যে পাবি তার বন্ধুদের নিয়ে বাড়ি আসে। পাবির একজন বন্ধু বেঞ্চের গাড়ির খুব প্রশংসা করে। পরে বেঞ্চের একজন বন্ধু তাকে ডাকে। আসলে তারা সন্ধ্যার পরে একটি আসরে বসে আড্ডা দেন। বেঞ্চ কিনতে গিয়ে দোকানের লাইনে দাঁড়ায় এবং ঠিক তখনই সে দেখে কেউ তার গাড়ি নিয়ে যাচ্ছে। সে কিছুক্ষণ গাড়িটিকে তাড়া করে এবং কিছুক্ষণ তাড়া করার পর সে দেখে যে পাবির বন্ধু গাড়ি চালাচ্ছে, কিন্তু বেঞ্চের গাড়ির সিস্টেম আলাদা, ব্রেক গিয়ার কাজ করে না। তাই গাড়ি থামানোর পর বেঞ্চ রেগে পাবিকে এক চড় মারে, কারণ সে তার গাড়িকে খুবই ভালোবাসে। সন্ধ্যায় বেঞ্চ মেকানিক মানিয়ানের কাছে গাড়ি মেরামত করতে যায়। তার বন্ধু তাকে বলে যে তার পাবিকে মারা উচিত হয়নি। বেঞ্চ তখন তাদের বোঝায় যে সে তার রাগ সামলাতে পারেনি এবং সে খুবই দুঃখিত। সে পাবিকে ফোন করে এবং মেসেজ করে তার কাছে ক্ষমা চায়, কিন্তু পাবির কাছ থেকে কোনো জবাব আসে না। হঠাৎ চেন্নাই থেকে খবর আসে মাস্টারজি মারা গেছেন। বেঞ্চের পৃথিবী যেন উল্টে যায়, কারণ সে যা কিছু শিখেছে সব মাস্টার থেকেই শিখেছে। সে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয় এবং স্ত্রী ললিতাও তার সাথে যেতে চায়, কিন্তু বেঞ্চ তাকে নিষেধ করে। চেন্নাই থেকে ফিরে বেঞ্চ কুট্টিচানের দোকানে যায়, যে মানিয়ানের মালিক। সে তার গাড়ির বিষয়ে জানতে চায়, কিন্তু কুট্টিচান গাড়ির কথা বলে না, বরং মাস্টারের ব্যাপারে জিজ্ঞাসা করে। বেঞ্চ কুট্টিচানকে জানায় যে কোভিডের পর তার মাস্টারের সুগার লেভেল বেড়ে গিয়েছিল। কুট্টিচান বেঞ্চকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে গ্রামের বড়লোক সাজি থাকে। বেঞ্চ স্টেশনে পৌঁছাবার পর কিছু দেখে হতবাক হয়ে যায়। কুট্টিচান তাকে থামায় এবং বলে যে সে এবং সাজি মিলে বিষয়টি সামলে নেবে। তারা সবাই গিয়ে পুলিশ অফিসার বেনির সাথে দেখা করে এবং বেনি তাদের জানায় যে মানিয়ান গাড়িটি দিয়ে চোরাচালানি করছিল এবং তাকে তারা প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু সে একজন অফিসারকে মেরে পালিয়েছে। বেঞ্চ তখন বেনিকে জানায় যে গাড়িটি তার এবং গাড়িটি তাকেই ফেরত দিয়ে দেওয়ার জন্য, এবং সে এই বিষয়ে কিছুই জানে না, কিন্তু বেনি রাজি হয় না। রাতে বেঞ্চ পুলিশ স্টেশনের বাইরে বসে থাকে এবং সে ইন্সপেক্টরের জন্য ওয়েট করতে থাকে, কারণ ইন্সপেক্টর আসলে সে গাড়ি ছাড়িয়ে নেবে। সাজি এসে বেঞ্চকে জানায় যে মানিয়ান বাইক নিয়ে বাড়ি ফিরেছে এবং তাকে ধরার জন্য। তারা মানিয়ানের বাড়ি যায়, কিন্তু সে সেখানে নেই। পরে একজন রাজনীতিবিদের সাহায্যে পুলিশের সাথে তারা ডিল করে, কিন্তু বেঞ্চের সাথে কোনো টাকা না থাকায় সে খুবই চিন্তায় পড়ে যায়।
বেঞ্চ ললিতাকে টাকার জন্য ফোন করে, কিন্তু ললিতা টাকা দিতে রাজি হয় না। পরবর্তীতে বেঞ্চ টাকা ম্যানেজ করে বেনিকে টাকা দিতে যায়, কিন্তু বেনি টাকা নেয় না, বরং বলে মানিয়ানকে ধরে আনার জন্য। বেঞ্চ পুলিশ স্টেশনের বাইরে বেরিয়ে আসে এবং তার গাড়ি খুব নোংরা অবস্থায় দেখতে পায়। তখন বেঞ্চ গাড়ি পরিষ্কার করতে থাকলে বেনি তাকে বকা দেয় এবং তাকে জানায় যেটি প্রমাণের গাড়ি, অতএব এটি পরিষ্কার করা যাবে না। বাড়ি ফিরে বেঞ্চের ঘুম আসে না গাড়ির চিন্তায়। ললিতা তাকে জানায় যে পাবি আজ ফোন করেছিল এবং সে গাড়ির বিষয়ে জিজ্ঞাসাও করেছিল, কারণ সে গাড়ি বিষয়ে কিছুটা দুঃখিত। রাতে বেঞ্চ আবারও পুলিশ স্টেশনে যায় এবং সেখানে যে সে ইন্সপেক্টর জর্জের সাথে দেখা করে। জর্জ তাকে গাড়ি ফেরত দেয়, কিন্তু বেনি তাকে চাবি দিতে চায় না। তখন জর্জ বাইরে এসে বেঞ্চকে অনুরোধ করে যে আজ তাদের অফিসার সুদেশের বোনের বিয়ে এবং সে যেন তাদেরকে ড্রপ করে দেয়। বেঞ্চও তাদের কথায় রাজি হয়ে যায়। বিয়েতে জর্জ বেঞ্চকে ডাকে, কিন্তু সে যায় না। বেনি গাড়ির চাবি নিয়ে জানায় যে তারা ফিরে আসা না পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। পরে জর্জ বলে সুদেশের বাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে এবং বেঞ্চ এবারও রাজি হয় না, কিন্তু জর্জ তাকে খুব জোর করে। গাড়ি জঙ্গলের রাস্তায় যায়, নদী পার হয়। বেঞ্চ আর সামনে যেতে রাজি হয় না। তখন জর্জ তাকে বলে যে সুদেশের বোনের প্রেমিক তাকে ব্ল্যাকমেইল করছিল, তাই সুধীশ তাকে মেরে ফেলেছে এবং তার লাশ এই গাড়ির ডিক্কিতেই ফেলে রেখেছে। বেঞ্চ ব্যাপারটি জানতে পেরে খুবই ঘাবড়ে যায়। বেঞ্চ লাশটি দেখতে গেলে জর্জ ডিক্কি বন্ধ করে এবং বেঞ্চকে গাড়ির পিছনের সিটে বসিয়ে দেয়। তারা কিছু দূর যাওয়ার পর লাশটি জঙ্গলে ফেলে দেয়। ফেরার পথে জর্জ বেঞ্চকে টাকা দেয়। বাড়ি ফিরে বেঞ্চের কুকুর গাড়ির ডিক্কিতে ঘেঁষে বেঞ্চ দেখে সেখানে রক্তের দাগ ও একটি পার্স। সেই পার্সটি ঝোপে ফেলে দেয়। পরদিন বেনি বেঞ্চকে ফোন করে, কিন্তু বেঞ্চ রিসিভ করে না। সে গাড়ি পরিষ্কার করে। পুলিশ স্টেশনে জর্জ সিসিটিভি ঠিক করায়। সে রিটায়ার হতে চলেছে। বেঞ্চ পুলিশ স্টেশনে আসে এবং জর্জকে বলে তাকে যেন আর কখনো ফোন না করা হয়। জর্জ বলে সে তাদেরই একজন এবং কোনো সমস্যা হলে তাকে অবশ্যই আসতে হবে। এদিকে মানিয়ানের বাবা মা পুলিশ স্টেশনে তার খোঁজ করতে আসে এবং তখন বেঞ্চ ভাবতে থাকে যে তারা কি মানিয়ানের লাশটি জঙ্গলে ফেলেছিল কিনা। ললিতা বেঞ্চকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, কিন্তু বেঞ্চ কিছু বলে না। কিন্তু ললিতা বারবার জিজ্ঞাসা করে, বেঞ্চ খুবই রেগে যায়। বৃষ্টি শুরু হয়। বেঞ্চ পাবিকে হোস্টেল থেকে আনতে যায়, কিন্তু পাবি সেখানে নেই। বেঞ্চ খুবই চিন্তায় পড়ে যায় এবং সে পুলিশ স্টেশনে একটি রিপোর্ট করে। বেঞ্চ পুলিশ স্টেশনে এসে জর্জের সাথে কথা বলে এবং একটি রিপোর্ট লেখে বের হওয়ার সময় পাবির বাইক সেই স্টেশনে দেখে, কিন্তু বেনি তাকে জানায় যে এটা মাস্টার পাড়ায় আছে। বেঞ্চ তার কথায় বিশ্বাস করে না এবং তার একটু সন্দেহ হয় এবং তখনই তার সেই পার্সটির কথা মনে পড়ে যেটি সে ফেলে দিয়েছিল। বাড়ি ফিরে বেঞ্চ পার্স খোঁজে এবং কিছুক্ষণ খোঁজার পর সে পার্সটি পায়। বেঞ্চ পার্সটি চেক করে এবং সে জানতে পারে সেটি পাবির। সে দিশেহারা হয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, পুলিশ আমার ছেলেকে মেরে ফেলেছে। বেঞ্চ সুধীশকে পাবির বিষয়ে জিজ্ঞাসা করতে আসে, কিন্তু সে কিছুই বলে না। পরে গ্রামে ভূমিধস হয়। রেস্কিউ টিম একটি লাশ খুঁজে পায় আর সেটি হলো পাবির। মিডিয়া কভারেজ শুরু হয়। এইদিকে মিডিয়া কভারেজের কারণে জর্জ ও বেনি চিন্তিত হয়ে যায়। বেনি বেঞ্চের খোঁজ করে, কিন্তু খুঁজে না পেয়ে জর্জকে জানায়। জর্জ বেঞ্চের বাড়িতে যায়। ললিতাকে বেঞ্চের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু ললিতা এ বিষয়ে কিছুই বলতে পারে না। ওইদিকে সুধীশকে বাধা অবস্থায় দেখা যায়, যার মানে তাকে বেঞ্চ ধরে রাখে। বেঞ্চ সুধীশকে মারধর করতে থাকে আর ঠিক তখনই জর্জ বেঞ্চকে ফোনে বলে যে পাবি তার কাছে সেফ আছে। জর্জ অনেক চেষ্টা করে বেঞ্চকে বোঝানোর, কিন্তু বেঞ্চ কোনোভাবেই বিশ্বাস করে না। জর্জ বেনিকে ফোন করে এবং যে কোনো মূল্যে শক্ত থাকতে বলে। বেনি ললিতা এবং তার মেয়েকে গ্রেফতার করে এবং প্রচন্ড মারধর করে এবং খুনের দায় স্বীকার করার জন্য জোর করে। অবশেষে ললিতা খুনের দায় স্বীকার করে। পাবি যে আসলে বেঞ্চের সন্তান না সেটা জর্জ জেনে গেছে এবং সে বলে সে কোর্টে তা জানাবে এবং বলবে পাবিকে বেঞ্চ খুন করেছে। বেঞ্চ উত্তেজিত হয়ে জর্জকে মারতে থাকে এবং তখন সব পুলিশ এসে বেঞ্চকে আটকে ফেলে। পুলিশ এবং জর্জ বেঞ্চকে গ্রেফতার করে এবং বেঞ্চকে কোর্টে নিয়ে যায়। কোর্টে জর্জ মিথ্যা সাক্ষী দেয় এবং বলে বেঞ্চ পাবিকে মেরেছে। জর্জ রিটায়ারমেন্টের ফাংশন শেষ করার পর বেনিকে বলে যে আজ রাতেই বেনিকে শেষ করতে হবে।
বেনি খুব ঘাবড়ে যায়, কিন্তু জর্জ তাকে ম্যানিপুলেট করে। বেনি পুলিশ স্টেশনের সিসিটিভি গুলো বন্ধ করে দেয় এবং তখন সে বেঞ্চকে মারার জন্য প্রস্তুতি নেয় এবং সে বেঞ্চকে মারতে যায়। বেনি বেঞ্চকে বর্ণনা করে যে তারা কিভাবে পাবিকে হত্যা করেছিল। বেঞ্চ বর্ণনা শুনে খুবই রেগে যায় এবং সবাইকে মারতে থাকে। সে তাদের মারতে থাকে আর পাবির কথা মনে করতে থাকে। বেঞ্চ লড়াই করে বেনিকে মারতেই যাবে, তখন সুধীশ এসে তাকে বাধা দিলে বেঞ্চ তাকে হাতকড়া পরিয়ে দেয়। ওদিকে জর্জ বেঞ্চের বাসায় আসে বেঞ্চকে খুঁজতে। সে ললিতা ও তার মেয়েকে প্রচন্ড মারধর করে। তখন বেনির কল আসে এবং জর্জ ফোন ধরে জানতে পারে বেঞ্চ তার বাড়িতে এবং জর্জের মেয়েকে বেঞ্চ মেরে গাড়িতে রেখে গেছে। জর্জ তাড়াতাড়ি তার বাড়িতে পৌঁছায় এবং অন্ধকার জঙ্গলে সে বেঞ্চের গাড়ি দেখতে পায় এবং গাড়ির ভিতরে বেনির লাশ দেখতে পায়। আর তখনই পেছন থেকে বেঞ্চ জর্জকে আঘাত করে এবং আমরা একটি ফাইট সিন দেখতে পাই যেখানে বেঞ্চ জর্জকে শ্বাস বন্ধ করে মারার চেষ্টা করে। এসব কিছুই জর্জের মেয়ে দেখে কিন্তু বাধা দেয় না এবং তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি পাবি আর জর্জের মেয়ে একজন আরেকজনকে পছন্দ করে এবং সেটা জর্জ জানতে পেরে পাবিকে থানায় নিয়ে আসে। জর্জ পাবিকে প্রচন্ড মারধর করে এবং থানায় কেউ না থাকায় বেজমেন্টে পাবিকে নিয়ে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে হত্যা করে। বেনি জর্জকে অনেকবার মানা করে কিন্তু জর্জ কিছুতেই কোনো কথা শোনে না। বেনি পাবির বাইকের নাম্বার খুলে ফেলে এবং পাবির ডেড বডিটি নিজের কাঁধে করে নিয়ে আসে এবং গাড়ির ব্যাক ডালাতে ঢুকিয়ে রাখে এবং এটি সেই গাড়ি যেটি বেঞ্চের কাছ থেকে নিয়ে রাখা হয়েছিল। এরপর আমরা দেখতে পাই পাবির লাশ তার বাড়িতে নিয়ে আসা হয় এবং সবাই তা দেখতে আসে এবং জর্জের মেয়েও সেখানে পাবিকে শেষবারের মতো দেখতে আসে। বেঞ্চ জর্জকে মেরে ফেলেছে। সে কিছুক্ষণ ঝর্ণায় বসে পাবির কথা চিন্তা করে এবং তার কিছুক্ষণ পর গাড়ির কাছে গেলে আমরা দেখতে পারি বেনির লাশ ব্যাক সিটে রাখা এবং জর্জের লাশ সেই ব্যাগডালাতেই রাখা যেখানে পাবির লাশটি তারা রেখেছিল। বেঞ্চ পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং সাংবাদিকরা তার কাছে জানতে চায় যে সে পাবির খুন করেছে কিনা এবং জবাবে বেঞ্চ খুবই ধীরতার সাথে তাদের বলে যে আমি আমার ছেলেকে মারিনি, তবে যারা মেরেছে তাদের। এতটুকু বলার পরেই সাংবাদিককে পুলিশরা সরিয়ে নিয়ে যায় এবং বেঞ্চকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। আর এখানেই থুরারাম মুভিটি শেষ হয়। বন্ধুরা, সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর অ্যালার্ট পেতে বেল আইকনটি প্রেস করুন। বিদায় জানাচ্ছি, ধন্যবাদ। স্টে হেলদি, স্টে টুনড।